স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, প্রায় 1 মাসের অধিক সময় বন্ধ থাকার পরেই আজকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে। এর পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা খোলা শুরু করেছে এবং পাঠদান কার্যক্রমও আসলে চলছে। জুলাই মাসের 1 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যয় যে স্কিম রয়েছে তা বাতিলের জন্য আসলে শিক্ষকরা আন্দোলন করছিলেন। সে সুবাদে জুলাই মাসের 1 তারিখ থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রেণী পাঠদান কর্মসূচি বন্ধ হয়ে যায়। এরপরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাসের 18 তারিখে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপরই আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকে। তারপরে আজকে দীর্ঘ 1 মাসের অধিক সময় পর আসলে খুলেছে এবং শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে শিক্ষার্থীরা আসছেন, বিভিন্ন হলে যাচ্ছেন এবং তাদের যে আবাসিক হল রয়েছে তা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। এছাড়াও যে যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদে রাজশাহীর যে সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেগুলোর শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে এবং পাঠদানও চলছে। এবং এর আগেই আমরা দেখেছিলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে আসলে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু কোটা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি, প্রবেসি, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা সহ বিভিন্ন পদের যারা গুরুত্বপূর্ণ পদ সে সকল পদের ব্যক্তিরা আসলে পদত্যাগ করার ফলে এখনও আসলে এ সকল পদে সকলে আসলে নিয়োগ না পাওয়ায় আসলে একটি স্থবির অবস্থায় আসলে বিরাজ করছে এবং এখনও বিশ্ববিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা, ক্লাসে এখনও আসলে শুরু হয় নাই। আমরা 10টা বাজে এখন পর্যন্ত আমরা আসলে ক্লাস শুরু দেখি নাই। তবে শিক্ষার্থীরা আসছে এবং হলগুলো খোলা হয়েছে, তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, তাদের রুমগুলো পরিষ্কার করছে এবং আস্তে আস্তে আসলে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও যে বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো আসলে শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আফরিন। রাজশাহী থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সম্পর্কে জানাচ্ছিলেন ইউসুফ আদনান। দীর্ঘ 1 মাস পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। জি, আমার কাছে সবশেষ যে তথ্যটি রয়েছে, একটু আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম। আজকে কিন্তু সেরকম ছাত্র বা ছাত্রী, সেরকম শিক্ষার্থীদের আমরা উপস্থিত দেখতে পাইনি এবং সেখানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দাবি তুলেছেন, কারণ এই ক্যাম্পাসে রাজনীতি মুক্ত হওয়াটা তারা দাবি করেছেন। সেই দাবিটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে এই পাঠদান করে সেখানে তারা আসেনি এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। সেখানে এই জুলাই মাসের 15 তারিখে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে যে ছাত্রলীগ যে হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের, তারই সেই উদ্ভট পরিস্থিতিতে কিন্তু একটি জরুরি সিন্ডিকেট হয়। সেই সিন্ডিকেটে 17 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সেই বন্ধ ঘোষণার দিনও আমরা দেখতে পেয়েছি সেখানে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সন্ধ্যা 7টার দিকে। সেখানে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু সেখানে শিক্ষকদেরও জুলাইয়ের 1 তারিখ থেকে যেটি প্রত্যয় স্কিম যে সেটি তারা বাতিলের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। সব মিলে শিক্ষার্থী এবং শিক্ষক এই আন্দোলনে কিন্তু একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠদান কর্মসূচি একেবারে ব্যাহত হচ্ছিল এবং সেই দীর্ঘ 1 মাস পর আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে পেয়েছি যেরকম শিক্ষার্থীদের উপস্থিতি হওয়ার কথা ছিল সেরকম কিন্তু নেই। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেছি, সেখানে খোলা হলেও কিন্তু এখানে যে প্রশাসনিক শূন্যতা রয়েছে, সেই যারা পদত্যাগ করেছে তারা কিন্তু এখনো যোগদান করেনি। সেজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেরকম এখানে উপস্থিতি হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের, সেরকম আমরা দেখতে পাইনি। তো এই ছিল তানিয়া আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে জানাচ্ছিলেন এম এ হালিম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। গুলির ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছেন তারা। শিবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী তিনি। গত 4 আগস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্লোগান দেওয়ার এক পর্যায়ে পুলিশের গুলি তার পায়ে লাগে। আটকা পড়ার পর তালা লাগা দিচ্ছে মসজিদে, আর বাইরে থেকে পুলিশ বলতেছে তোমরা বের হও, গুলি করবো না। তখন পুলিশের কথা শুনে আমরা একটু সামনে গেছি। সামনে যাওয়ার পর সামনাসামনি আমার প্রায় 10 ফিটের সামনে থেকে রাবার বুলেট এবং ছিটাগুলি মারছে। আমি ভাবছিলাম হয়তো বের করবে, এই জায়গায় আসে, এটা আমার এই ছিল, কিন্তু ডাক্তার বলতেছে যে এগুলো বের হবে না। এখন এটাই নিয়ে কনফিউজে আছি যে এখন যে থাকে যায় পরবর্তীতে সমস্যা হয় কিনা। মোহাম্মদ তামিমের ছোট ভাই দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। ছোট ভাইয়ের সাথে ছাত্র আন্দোলনে যোগ দেন তামিম। এখন তার শরীর জুড়ে পুলিশের ছোড়াগুলির চিহ্ন। কয়েকটা পুলিশ আসলো, আসতেছে বলতেছে যে আমাদের কাছে কিছু নাই, আমরা গুলি করবো না, আমাদের কাছে কিছু নাই, তো আমাদেরকে যাইতে দেন। তা আমরা সবাই মিলে বললাম ঠিক আছে তাহলে যান, সাইড দিচ্ছি। সামনে ছিলাম আমি, কিন্তু কাছাকাছি আসে আমাকে গুলিটা করে দিল। করে দেওয়ার পর তো দৌড় দিলাম, ওই অবস্থায় দৌড় দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতেছি আমার পা দিয়ে ব্লাড বের হচ্ছে, উল্টে পড়ে গেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে একইভাবে পুলিশের গুলিতে আহত হন রফিকুল ইসলাম। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিন মিছিলে ছিলাম, সদর হাসপাতালের ভিতরে ঢুকছি, ঢুকে 3টা পুলিশ ছিল ওখানটা। তো 3 জনকার মধ্যে একজন আমাকে দেখেই মানে গুলি করে দিছিল। পিঠের মধ্যে অনেক জখম হয়েছে, মানে এখনো এগুলো ব্যথা ট্যাথা করে, এখনো গুলি টুলিগুলা ঢুকে আছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। শরীরের যন্ত্রণার পাশাপাশি তাদের চোখে মুখে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার ছাপ। চোখের ভ্রুতে লাগছে, এখন এইটা আমার খুব অসুবিধা করতেছে আর কি। এটা যখনই আমি চোখের পাতা নড়াচড়া করতেছি তখন এটা অসুবিধা করতেছে, ব্যথা করতেছে এবং অসহনীয় ব্যথা মাঝে মধ্যে করতেছে। পাগুলা ফুলে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করতেছে, আমি শক্তি পাচ্ছি না, কোনো কিছু বাড়ি মারতে পারছি না। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তাদের পরিবারের সদস্যরাও। কাজ করি, ভাত খাই, আমরা এত টাকা পয়সা পাবো? পার্সোনাল দেখাইছি, পার্সোনাল চাচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। এত টাকা পয়সা আমরা পাবো? তো আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 2 শতাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। দীপ্ত বার্তা কক্ষ। নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বের হওয়ার পর এদের কেউই আর বাড়ি ফেরেননি। এদিকে শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে 8টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত 500রও বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। শুধু মৃত্যুই নয়, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে হয় মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারের জম্মা পইরা খাওয়া দাওয়া করে বাড়িছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যতজনে যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল থেকে এলাম, সরদ্দিক গেলাম, সরদ্দি থেকে কেন আইলাম, এখানে আইসি। এখন এখানেও তারা জিজ্ঞাসা করছি এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাড়িছে আর কি। এখন আর পাওয়া যাইতেছে। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি
মনে বুঝাইতে পারো এই লোক কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই ৫-৬০০ ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং, যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সরকার, বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথাও জানান তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। তৃতীয়বারের মতো গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করে ভারত। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের নিয়ে এই সম্মেলনের প্রতিপাদ্য হল অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেনেবল ফিউচার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিট উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আহ্বান জানান একজোট হয়ে কাজ করার। एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। অনুষ্ঠানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত ৫ আগস্ট দ্বিতীয় বিপ্লব হয়, আর জনগণ অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লব গণ অভ্যুত্থানের রূপ নেয়। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। Your Excellencies, the theme of this summit as well as for this inaugural leaders session. তিনি বলেন, বিশ্বের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। I invite you to visit Dhaka soon. আমি আপনাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাই। অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন আপনি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকার অনেকটা এখন বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। শিশু, তরুণ শিক্ষার্থীরা এই শহরের দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব দেশের চিত্র তুলে ধরেছে। অনুষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে এমন শিক্ষা ও আর্থিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 40,025 জনে দাঁড়ালো। শনিবার ওয়াইদা শহরে এই হামলা হয়েছে। হামাসের যোদ্ধারা সেখান থেকে রকেট নিক্ষেপ করছে দাবি করে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ দেয় ইসরায়েল। নিহতদের মধ্যে 8 শিশু ও 4 নারী রয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল গ্যালিলি অঞ্চল দিকে অন্তত 55টি রকেট ছুড়েছে তারা। দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো কি কি থাকছে আজ। শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে, দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত, শিগগিরই যৌথ অভিযান। এবং আছে গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে।
এরপরে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুবিধাভোগী দল বাজরা এখনও বহাল। এর পাশে আছে আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। এরপরে আছে দৈনিক সমকাল। সমকালে শিরোনাম হয়েছে শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা। এর পাশে আছে 1 টাকা শোধ না করেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ এবং আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম হয়েছে আহতদের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এর পাশে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে 100 দিনের মধ্যে ব্যাংকিং খাতের দুর্নীতির শ্বেতপত্র গভর্নর। এর পাশে আছে শেখ হাসিনাকে অভিযুক্ত করে বিচার দাবি ভুক্তভোগীদের তদন্ত কমিশন গঠন, স্বরাষ্ট্র ও সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি, চাকরি ফেরত চান বরখাস্ত সেনা কর্মকর্তারা। এটি আসলে পিলখানা হত্যাকাণ্ডের একটি ঘটনা তারা তুলে ধরেছে। এরপরে আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম হয়েছে জনবিমুখ অর্থনৈতিক পদক্ষেপের কি হবে, তার পাশে আছে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল কবে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।